বিশেষ খবর হলো, রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, 1 জুলাই চালু হওয়া নতুন ফৌজদারি আইনের উপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে। রাজ্য সরকার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতির জন্য জলসেচের সংকট নিয়ে পর্যালোচনা করতে আগামী 22 জুলাই বিশেষ বৈঠক ডেকেছে। ইসলামপুরে গুলিবিদ্ধ হয়ে এক তৃণমূল কংগ্রেস নেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। উত্তর কলকাতায় এক প্রমোটারকে মারধর করা ও টাকা লুঠের ঘটনায় ধৃত দুষ্কৃতী। চলতি মরশুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল গতকাল মোহনবাগান সুপারজায়ান্টকে 2-1 গোলে পরাস্ত করেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 4টিতেই বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণে 3টি কেন্দ্র তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সদ্য লোকসভা নির্বাচনেও এই 3টি বিধানসভা খণ্ডেই বিজেপি এগিয়ে ছিল। কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্র আগে থেকেই তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। 7 রাজ্যের 13টি বিধানসভা আসনের উপনির্বাচনে মাত্র 2টি আসনে জয়ী হয়েছে বিজেপি। 10টি আসনে জয়ী হয়েছেন ইন্ডি জোটের প্রার্থীরা। একটি গেছে নির্দল প্রার্থীর দখলে। উপনির্বাচনের ফলাফল নিয়ে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই জয় তাদের সামাজিক দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এজেন্সি দিয়ে মানুষকে ভয় দেখানো হলেও সেটা তারা রুখে দিয়েছেন বলে তিনি মন্তব্য করেন। আগামী 21 জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই জয় উৎসর্গ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 1 জুলাই চালু হওয়া নতুন ফৌজদারি আইনের উপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে বলে তিনি জানান। পাশাপাশি এই আইন পর্যালোচনার দাবিও তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনেকের কাছেই নতুন আইন সম্পর্কে ধারণা স্পষ্ট নয়। বিজেপি রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের কারণ পর্যালোচনা করবে বলে দলের রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি দলের পরাজয়ের কারণ হিসেবে সাংগঠনিক দুর্বলতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তবে মানুষকে ভোট দিতে বাধা দেওয়া, সন্ত্রাস এবং বারবার নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলেও শ্রমিকবাবু অভিযোগ করেন। বিধানসভা উপনির্বাচনের এই ফলাফল জনমতের প্রতিফলন নয় বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। 2026-এর নির্বাচনে দল ঘুরে দাঁড়াবে বলেও খড়গপুরে একটি দলীয় কার্যক্রমে যোগ দিয়ে গতকাল তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের ব্যাপক ঘাটতির প্রেক্ষিতে কৃষি জমিতে জলের যোগান অব্যাহত রাখার জন্য রাজ্য সরকার জলসেচ ব্যবস্থাকে আরও মজবুত করতে উদ্যোগী হয়েছে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে জলসম্পদ অনুসন্ধান দপ্তর আগামী 22 জুলাই বিশেষ বৈঠক ডেকেছে। দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়া জানান, ওই বৈঠকে বিভিন্ন জেলায় ভূগর্ভস্থ জলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখা হবে। কৃষি দপ্তরের সঙ্গে আলোচনা করে চাষিদের স্বার্থে কী ব্যবস্থা নেওয়া যায় তাও দেখা হবে। এ ব্যাপারে জেলাগুলির কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। জলসম্পদ মন্ত্রী আরও জানান, রাজ্যের মোট সেচ সেবিত জমির 76% জল সরবরাহের দায়িত্ব তাঁর দপ্তরের। এক্ষেত্রে মোট কৃষি জমির পরিমাণ 57 লক্ষ হেক্টর। বিভিন্ন বাঁধের জলাধার থেকে সেচ খালের মাধ্যমে কিছু জমিতে জল পৌঁছে দেওয়া হয়। রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার অসম্পূর্ণ থাকা প্রায় 15,000 বাড়ি তৈরির কাজ আগস্ট মাসের মধ্যে শেষ করবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আকাশবাণীকে জানিয়েছেন, এ পর্যন্ত আবাস প্রকল্পে মোট 34,67,651টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে এবং এ বাবদ টাকাও প্রদান করা হয়েছে। এর মধ্যে 34,11,977টি বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট 55,674টি বাড়ির মধ্যে 40,863টি বাড়ি বিভিন্ন কারণে সম্পূর্ণ করা হবে না। উপভোক্তার মৃত্যু, স্থানান্তর, জমি সংক্রান্ত আইনি জটিলতা, উপভোক্তার অর্থনৈতিক কারণে অপারগতাই মূল কারণ। বাকি 14,811টি বাড়ির নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ, তা আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। পঞ্চায়েত মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এ রাজ্যে মোট অনুমোদিত বাড়ির 98% তৈরির কাজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় 2 তৃণমূল কংগ্রেস নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাপি রায়
ও মোহাম্মদ সাজ্জাদ নামে দুই তৃণমূল কংগ্রেস নেতার হোটেলে গতকাল ৯-১০ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হলে দুজনেই জখম হন। দুজনকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসলামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন। ৫ লক্ষ টাকা তোলা চাওয়া ও তা না পেয়ে প্রমোটারকে বেধড়ক মারধর করার ঘটনায় পুলিশ গতকাল কলকাতার ডানলপ এলাকা থেকে অভিজিৎ মণ্ডল ওরফে রানা নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ওই দুষ্কৃতী কয়েকজনকে সঙ্গে নিয়ে শুক্রবার রাতে উত্তর কলকাতার সিঁথি মোড়ে এক প্রমোটারের অফিসে ঢুকে টাকা দাবি করে। তা না পেয়ে ভাঙচুর ও মারধর শুরু হয়। অফিসে রাখা ২ লক্ষ টাকা এবং একটি হীরের আংটি লুট করা হয়। গুরুতর আহত ওই প্রমোটারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান অভিযুক্ত রানা নিজেকে এলাকার বিধায়ক তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি করেন। অতীনবাবু অবশ্য এই দাবি অস্বীকার করে বলেন আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় সাইবার প্রতারণার শিকার মানস কুমার দাস নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাজ্য সাইবার সেল উইং ও হাওড়া সাইবার ক্রাইম উইং যৌথভাবে তদন্ত করে ১২ জুলাই নিউটাউনের এক হাউজিং কমপ্লেক্স থেকে দুজনকে গ্রেপ্তার করে। ধৃত সুশীল কুমার জানা ও প্রণব প্রকাশ ভুঁইকে গতকাল হাওড়া আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় ধৃতদের কাছ থেকে ১৩টি ডেবিট কার্ড, বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ৩৮টি সিম কার্ড, ৪টি মোবাইল ফোন, নগদ ৩,১৭,০০০ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ২টি ৪ চাকার গাড়ি। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে ৯ মাসের শিশুপুত্রকে আছাড় মেরে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সাগরভাঙ্গা এলাকার ওই ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দা পেশায় দিনমজুর আবির রুই দাস গতকাল স্ত্রীর সঙ্গে বচসে চলাকালীন ঘুমন্ত সন্তান সৃজনকে আছাড় মারেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে শিশুটিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর আবির রুই দাস রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। সুন্দরবনের নদী খাড়িতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার বৈধ পাস বিএলসি নিয়ে একটি পর্যালোচনা শুরু করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন দপ্তর। বেশ কিছুদিন যাবৎ নানা মহল থেকে অভিযোগ ছিল এই বৈধ পাস ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করা হচ্ছে, অথচ প্রকৃত মৎস্যজীবীরা জঙ্গলে জীবিকা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজ্য সরকার মৎস্যজীবীদের সুরক্ষার জন্য ১৯৭২ সাল থেকে বিএলসি দেওয়া শুরু করে। দক্ষিণ ২৪ পরগনা জেলার উপমুখ্য বনপাল জাস্টিন জোন্স এ বিষয়ে আকাশবাণীকে বলেন, সুন্দরবনে মাছ ধরার জন্য বৈধ পাস আছে এমন মৎস্যজীবীর সংখ্যা বর্তমানে ৬৯৩। এর বেশি মৎস্যজীবীকে এই পাস দেওয়া সম্ভব নয়। প্রসেসটাকে রিফর্ম করার জন্য এক্সিস্টিং পিএলসি আছে, এইগুলোকে আমরা একটা রিভিউ করছি। সত্যি যদি ওনারা ফিশিংয়ের উপরে কোনো ডিপেন্ডেন্ট যদি না থাকে তো ওদের পিএলসি গুলো ক্যান্সেল করা, ওটাকে একটু রিভিউ করা, তারপরে সত্যি ফিশারম্যান আছে ওদেরকে পিএলসি গুলো ইস্যু করা। সেই সঙ্গে সঙ্গে আমরা নতুন পিএলসি গুলো ইস্যু করা শুরু করে নেবো। যে জানগুলোর উপরে ডিপেন্ডেন্ট আছে, যে এফএমসি মেম্বার আছে ওদের। সত্যি যে ফিশারম্যান গুলো মারা যাচ্ছেন, তারপর ওনার পিএলসি বা ইউজ করছেন এরকম আছে, ওইগুলোকে আমরা নিশ্চয় ক্যান্সেল করবো। তার জন্য এই বলছি পিএলসি গুলোকে রিভিউ করবো, এরকম নেই পুরোটা ক্যান্সেল করে। ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম এই উদ্যোগকে সমর্থন জানালেও বৈধ পাস থাকার জন্য অন্য শর্তাবলীর বিরোধিতা করে সম্পাদক মিলন দাস বলেন, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম মনে করে যে সকল বিএলসি মালিক মাছ ধরতে যায় না তাদের বিএলসি বাতিল করা উচিত। কিন্তু এই অর্ডারের সবচেয়ে খারাপ দিক হলো যে বিএলসি নিয়ে যারা যাবেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হতে হবে। এইটা কিন্তু দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম তীব্র বিরোধিতা করছে। কারণ আসলে সুন্দরবনে যারা মাছ ধরতে যায় তাদের মধ্যে কিছু লোককে সুবিধা পাইয়ে দিয়ে অধিকাংশ লোককে সুন্দরবনের জীবিকা করা থেকে তাদেরকে বঞ্চিত করতে চাইছে। চলতি মরশুমের প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে ইস্টবেঙ্গল ২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। বিরতিতে খেলা গোলশূন্য ছিল। খেলার ৫১ মিনিটে পিভি বিষ্ণুর দেওয়া গোলে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। ৬৪ মিনিটে জেসিন টি-কে ব্যবধান ২-১ করে দেন। খেলার অন্তিম মুহূর্তে মোহনবাগানের পক্ষে সোহেল ভাট একটি গোল শোধ করেন। ইস্টবেঙ্গল টানা তৃতীয় ম্যাচ জিতল। অন্যদিকে প্রথম দুটি ম্যাচে ড্র করার পর মোহনবাগান পরাজিত হল। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার।
রাজ্যের 4টি বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সবকটিতেই জয়ী হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, 1 জুলাই চালু হওয়া নতুন ফৌজদারি আইনের ওপর আলোচনার জন্য বিধানসভার আগামী অধিবেশনে একটি প্রস্তাব আনা হবে। রাজ্য সরকার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতির জন্য জলসেচের সংকট নিয়ে পর্যালোচনা করতে আগামী 22 জুলাই বিশেষ বৈঠক ডেকেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।